একবার আমার মা আমাকে তার সাথে ছুটিতে শহরে নিয়ে গিয়েছিলাম। আমি হোস্টেলে থেকে পড়াশোনা করতাম, তাই আমার মায়ের সাথে খুব কম সময় কাটিয়েছিলাম। ছুটিতে আমরা একে অপরের খুব কাছাকাছি চলে এসেছিলাম। এরপর যা ঘটেছিল তা পরের গল্পে দেখুন। হ্যালো বন্ধুরা, আজকের আমাদের এই গল্পে আপনাকে স্বাগতম। আমার নাম অরবিন্দ এবং আমার বয়স এখন ২৪ বছর। এই গল্পটি আমার এবং আমার মায়ের, যা একটি সত্যি গল্প। আমার মায়ের নাম আঁচল এবং তার বয়স এখন ৪৩ বছর। তিনি শরীরে একটু মোটা কিন্তু দেখতে খুব সুন্দর। যখন আমি ছোট ছিলাম তখন আমার বাবা চাকরির জন্য বিদেশে চলে গিয়েছিলেন। এরপর তিনি সেখানেই বিয়ে করে ফেলেন এবং কখনো ফিরে আসেননি। এই ঘটনায় আমার মা খুব কষ্ট পেয়েছিলেন, কিন্তু ধীরে ধীরে তিনি সামলে ওঠেন। এখন আমাকে লালন পালনের সব দায়িত্ব মায়ের ওপরেই এসে পড়েছিল, তাই তিনি নিজের জন্য চাকরি খুঁজতে লাগলেন। কিছুদিন পর আমার মামা আমার মাকে একটি চাকরির কথা বললেন, যেখানে একটি বড় কোম্পানির বসের সেক্রেটারির কাজ ছিল। প্রথমে মা মানা করলেন, কিন্তু মজবুরি ছিল, তাই মা রাজি হয়ে গেলেন এবং চাকরি জয়েন করে নিলেন। এখন এতে একমাত্র সমস্যা ছিল যে সেক্রেটারি হওয়ার কারণে মাকে সবসময় বসের সাথে আন্তর্জাতিক সফরেও যেতে হতো, আর আমি তখনও ছোট ছিলাম। যখন মা আন্তর্জাতিক সফরে যেতেন তখন আমাকে সবসময় আত্মীয় স্বজনের বাড়িতে রেখে যেতেন। আমি শেষ পর্যন্ত বাড়ির চেয়ে বেশি সময় আত্মীয় স্বজনের সাথেই কাটিয়েছি। যখন তিনি ছোট ভ্রমণে যেতেন তখনও আমাকে আমার নানির বাড়িতে রেখে যেতেন। কিছুদিন পর আমাকে বোর্ডিং স্কুলে পাঠিয়ে দেওয়া হলো এবং আমি সেখানেই হোস্টেলে থাকতে লাগলাম। যখন আমি কলেজে এলাম তখনও আমি ডরমিটরিতে থাকতাম। সেই বছরগুলিতে আমি আমার মাকে শুধুমাত্র গ্রীষ্মের ছুটিতেই দেখতাম, সেটাও তখন যখন আমরা বিশ্বের কিছু সেরা জায়গায় ছুটি কাটিয়েছি। দুর্ভাগ্যবশত তার এই চাকরির কারণে এই সুযোগ সাধারণত ৪ বা ৫ দিনের বেশি স্থায়ী হতো না। গ্র্যাজুয়েশনের পর আমি গ্রীষ্মে কিছু মহিলা বন্ধুদের সাথে ডেটিং করে নিজেকে ব্যস্ত রাখার পরিকল্পনা করলাম, কিন্তু ঠিক সেই দিনেই মায়ের ফোন এলো এবং তিনি বললেন, অরবিন্দ, আমি গোয়ায় আমাদের ছুটির জন্য সমুদ্রের পাশে একটি জনপ্রিয় রিসর্ট বুক করে ফেলেছি এবং আমাদের দুদিন পর বেরোতে হবে। এটা শুনে আমার মন খারাপ হয়ে গেল, কারণ মা আমার সাথে না জিজ্ঞেস করেই সব বুক করে ফেলেছিলেন। আমার তো তৈরি পরিকল্পনা নষ্ট হয়ে গেল, কিন্তু একটা খুশিও ছিল যে অনেক দিন পর মায়ের সাথে সময় কাটানোর সুযোগ পাওয়া গেছে। তাই আমি সব ভুলে খুশি হয়ে গেলাম। পরের দিন সকালে আমি ডরমিটরি থেকে বাড়ির জন্য বেরিয়ে গেলাম। যখন আমি বাড়ি পৌঁছালাম তখন মাও বাড়ি এসে গিয়েছিলেন। বাড়ি যেতেই মা আমাকে জড়িয়ে ধরে বললেন, কেমন আছে আমার ছেলে? আমি বললাম, ভালো আছি মা, শুধু তোমার খুব মিস করছি। তখন মা বললেন, বেটা, এই জন্যই তো তোমার সাথে ছুটিতে যাওয়ার পরিকল্পনা করেছি, যাতে আমরা দুজনেই একসাথে সময় কাটাতে পারি। এরপর আমরা দুজনেই খাবার খেলাম এবং মা বললেন, অরবিন্দ, তোমার প্যাকিং করে ফেলো, আমাদের কাল সকালে বেরোতে হবে। আমি বললাম, ঠিক আছে মা, এবং আমি আমার রুমে গিয়ে প্যাকিং করে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে আমরা দুজন গোয়ার জন্য বেরিয়ে গেলাম এবং দুপুরের মধ্যে গোয়া পৌঁছে গেলাম। সেখানে পৌঁছে আমি দেখলাম যে মা হোটেল না নিয়ে সরাসরি সমুদ্রের পাশে একটি ছোট্ট তারপর মা হঠাৎ করে আমার জীবনে অনেক আগ্রহ নিতে শুরু করলেন এবং আমরা কথা বলতে অনেক সময় কাটাতে লাগলাম। তাকে কাছে থেকে দেখলে আমি বুঝতে পারতাম যে তিনি এখনও ভালো অবস্থায় আছেন। সমুদ্র সৈকতে অনেক পুরুষ আমার মাকে তাকিয়ে দেখত, কিন্তু তিনি তাদেরকে না দেখার ভান করতেন। দিনের শেষে আমরা আমাদের স্যান্ডবেড এবং ছাতা দ্রুত সমুদ্র সৈকতে ফেলে এসে আমাদের ভিলায় ফিরে এলাম। কাপড় বদলে আমরা একটি স্থানীয় রেস্টুরেন্টের ছাদে রাতের খাবার খেতে গেলাম। রেস্টুরেন্টে আমরা একটি মার্টিনি এবং সালাদ দিয়ে শুরু করলাম। তারপর লবস্টার এবং অন্যান্য সামুদ্রিক খাবারের সাথে হালকা ফ্রেঞ্চ হোয়াইট ওয়াইন নিলাম। রাতের খাবারের পর আমরা রেস্টুরেন্টের পাশের রাস্তায় হাঁটতে বের হলাম। রঙিন ভিড়ের মধ্যে হাঁটতে হাঁটতে আমরা বার এবং ক্যাফেতে বাজানো সঙ্গীত শুনতে পাচ্ছিলাম। মা আমার হাত ধরে হাঁটছিলেন। তখনই আমি তাকে বললাম, মা, আশেপাশের লোকেরা কি ভাবছে? মা বললেন, ভাবুক, আমাদের কি? তার এই কথা শুনে আমি অবাক হয়ে গেলাম এবং ভাবতে লাগলাম শেষ পর্যন্ত আমার মা কেন এমন কথা বলছেন। যখন আমরা বাড়ি পৌঁছালাম তখন আমরা সূর্যাস্ত উপভোগ করতে ছাদে বসলাম। মা তার ব্যাগ থেকে একটি শ্যাম্পেনের বোতল বের করলেন এবং আমাকে খুলতে বললেন। তারপর তিনি পাতলা শ্যাম্পেন গ্লাসে শ্যাম্পেন ঢেলে আমাকে দিলেন। তিনি আমার পাশে বসলেন এবং তার গ্লাস থেকে আমাকে পান করাতে লাগলেন এবং বললেন, আমার ছেলে কত বড় হয়ে গেছে।
তারপর তিনি আমাকে মাথা থেকে পা পর্যন্ত এক ভিন্ন দৃষ্টিতে দেখছিলেন। কিছুক্ষণ পর আমরা বাড়ির ভিতরে চলে এলাম। ভিতরে এসে মা একটি হালকা নীল রঙের গাউন পরলেন এবং আমরা বসে শ্যাম্পেনের সাথে কথা বলতে লাগলাম। তিনি তার পা আমার দিকে থাকা চেয়ারে রাখলেন। এটি দেখে আমি বুঝতে পারছিলাম না যে মা কেন এসব করছেন। আমি প্রথমে কিছুটা ঘাবড়ে গিয়েছিলাম, কিন্তু কিছুটা শ্যাম্পেন পান করার পর আমি সাহস করে তার দিকে তাকালাম। তখন আমি দেখলাম যে তার মুখে আজ এক ভিন্ন অভিব্যক্তি ছিল। আমার এইভাবে তাকানো তাকে মোটেও বিরক্ত করছিল না। তিনি হাসতে হাসতে জিজ্ঞাসা করলেন, "বেটা, আমি কি তোমার ভালো লাগি?" আমি বললাম, "হ্যাঁ মা, খুব।" কিছুক্ষণ পর আমরা দুজনেই বেডরুমে চলে গেলাম, যেখানে আমি আমার মায়ের অনুরোধে কিছু সুগন্ধি মোমবাতি জ্বালালাম। আমাদের বেডরুমে ধীরে ধীরে ইংরেজি সঙ্গীত বাজছিল। আমরা বেশ মাতালো হয়ে গিয়েছিলাম, কারণ আমরা অনেক শ্যাম্পেন পান করেছিলাম। আমরা বিছানায় শুয়েছিলাম, তখন মা বললেন, "আজ আমি অনেক রোদ পেয়েছি, তুমি কি আমার পিঠে লোশন লাগিয়ে দেবে?" আমি বললাম, "হ্যাঁ মা, অবশ্যই।" তিনি আমার সামনে তার পা রাখলেন এবং আমি হাতে লোশন নিয়ে তার পায়ে লাগাতে লাগলাম। তখন তিনি কোনো দ্বিধা ছাড়াই আমাকে জিজ্ঞাসা করলেন, "বেটা, বলো তো, আমার সম্পর্কে তোমার কি মনে হয়?" আমার মুখ থেকে হঠাৎ উত্তর বেরিয়ে এলো, "অসাধারণ।" তখন মা আমার দিকে তাকিয়ে বললেন, "বেটা, আমি এতদিন তোমাকে নিজের থেকে দূরে রেখেছি, এ ব্যাপারে তোমার কি মনে হয়, আমি কেমন মা?" তখন হঠাৎ আমার মনে হলো যে আমরা আমাদের জীবনে এত কম সময় একসাথে কাটিয়েছি। ছোটবেলা থেকে মায়ের কথা মনে করার সমস্ত অনুভূতি আমার স্মৃতিতে ভেসে উঠল। আমার চোখ থেকে অশ্রুর ধারা বয়ে পড়তে লাগল। হঠাৎ মা আমার দিকে তাকালেন এবং তিনি লিকাট উঠে এসে আমাকে জড়িয়ে ধরে বললেন, "আমাকে মাফ করে দিও বেটা, আমি খুব খারাপ মা। আমি চাকরির চক্করে আজ পর্যন্ত আমার ছেলেকে নিজের থেকে দূরে রেখেছি। তুমি চাইলে আমাকে কোনো শাস্তি দিতে পারো, আমি মানি।" মা বললেন, "আমি বুঝতে পারছি বেটা, তোমার কি কষ্ট হয়েছে, কিন্তু এখন আমি প্রতিজ্ঞা করছি আজকের পর কখনো তোমাকে আমার থেকে দূরে রাখব না, এমনকি যদি আমাকে চাকরি ছাড়তে হয়।" এটি শুনে আমি খুব খুশি হলাম এবং আমি শক্ত করে মাকে জড়িয়ে ধরে বললাম, "না মা, তোমাকে কোনো শাস্তি দেব না।" তারপর আমরা দুজনেই একে অপরের অশ্রু মুছে দিলাম। তারপর সারা রাত বসে আমরা অনেক হাসি ঠাট্টা করলাম। আমার মনে হলো যেন আজ জীবনের সমস্ত সুখ পেয়ে গেছি। পরের দিন আমরা আমাদের বাড়িতে ফিরে এলাম। এখন আমার মা তার চাকরি ছেড়ে দিয়েছেন এবং বাড়ির কাছে একটি বিউটি পার্লার খুলেছেন, যা দিয়ে আমাদের বাড়ি ভালোই চলে। এখন আমরা দুজন মা ছেলে ভালোভাবে জীবন কাটাচ্ছি এবং আমাদের জীবনে খুব খুশি। তাই বন্ধুরা, এটা ছিল আমাদের ছোট্ট মা ছেলের গল্প। আপনি এই গল্পটি কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি গল্পটি আপনার ভালো লেগে থাকে তবে এটি লাইক করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। এ ধরনের আরও রোমাঞ্চকর গল্পের জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন টিপতে ভুলবেন না, যাতে আপনি আমাদের কোনো গল্প মিস না করেন। আমি রাধিকা বাথরুমে স্নান করছিলাম। বাথরুমের দরজাটা কাচের ছিল, যার মানে ভেতরের ব্যক্তি বাইরের ছায়া দেখতে পাবে এবং বাইরের ব্যক্তিও ভেতরের ছায়া দেখতে পাবে। স্নানের সময় আমি লক্ষ্য করলাম দরজার সামনে কেউ নড়াচড়া করছে। এটা দেখে আমি একদম থেমে গেলাম। তারপর ভাবলাম, এটা কি হতে পারে? হয়তো কেউ সূচনায় সেখানে দিয়ে যাচ্ছে বা অন্য কিছু করছে। আমি রাস্তেরই আনছিলাম কি করব। তারপর খুব কষ্টে নিজেকে সামলে নিয়েছি। আপনারা বুঝতেই পারছেন সেই মুহূর্তে আমার মন কি অবস্থায় ছিল। আমি দ্রুত তোয়ালে জড়িয়ে নিলাম। তখনই সম্ভবত সে আমার আওয়াজ শুনে ফেলেছিল। আমি বাথরুম থেকে বের হয়ে এমন ভাব করলাম যেন আমি কিছুই জানি না, না কিছু দেখেছি, না কিছু বুঝেছি। তারপর সোজা আমার রুমে চলে গেলাম এবং ইচ্ছে করে দরজাটা একটু খুলে রেখে দিলাম। আমি ভাবলাম, যদি এটা সূচনা হয় তাহলে সে আবার এদিকে আসবে না, কিন্তু যদি ইচ্ছে করে সে এমন করে থাকে তাহলে বারবার আসবে। আর সত্যি যেমন ভেবেছিলাম তেমনই হলো। আমি দেখলাম সে আমার রুমের দরজার সামনে দিয়ে যাচ্ছে এবং স্পষ্ট দেখতে পেলাম সে আমাকেই দেখছে। সেই মুহূর্তে আমি বুঝে উঠতে পারছিলাম না কি করব, কিন্তু তারপর নিজেকে বললাম, রাধিকা, যদি সে নিজে তোমার কাছে আসে তাহলে সে যা চায় তাকে তাই দিয়ে দাও। যাই হোক, ভাগ করে নিলে কিছু কমে যায় না। এই ভাবনা আসার সাথে সাথেই আমি নিজেকে সেই মুহূর্তের হাতে সঁপে দিলাম। আমি কাপড় বদলে একটি হালকা স্বচ্ছ নাইটি পরলাম। তারপর ড্রয়িং রুমে টিভি দেখতে গেলাম। সেও সেখানে বসেছিল। সে আমাকে দেখে বলল, দিদি, কিছু পান করতে আনব? আমি স্নেহে বললাম, না ভাই, তুমি থাকো, তুমি আরাম করো। আমি কিছু মিষ্টি আর 2 গ্লাস জুস নিয়ে আসছি, তারপর আমরা একসাথে খাব। ততক্ষণ তুমি একটা ভালো সিনেমা বেছে নাও। এটা বলে আমি চলে গেলাম।
যখন আমি মিষ্টি আর জুস নিয়ে ফিরলাম তখন আমার ভাই একটা অ্যাকশন মুভি দেখছিল। আমি বললাম, এটা কি দেখছিস ভাই? এটা তো শুধু মারামারি, এটা বন্ধ কর, 2 মিনিট অপেক্ষা কর, আমি এক্ষুনি আসছি। আমি আমার রুমে গেলাম, একটা পেনড্রাইভ নিয়ে এসে বললাম, দেখ ভাই, আমার এই পেনড্রাইভে অনেক সিনেমা আছে, চলো এগুলো দেখি। বন্ধুরা, আমি আপনাদের বলছি, আমি রাধিকা আমার পেনড্রাইভের সিনেমাগুলোর প্রতি আসক্ত হয়ে পড়েছিলাম। আমার স্বামীর মৃত্যুর পর ঈশ্বর তার আত্মাকে শান্তি দিন, আমি ঠিক করেছিলাম এখন যে কেউ আমাকে বিয়ে করবে সে শুধু আমার টাকার জন্য করবে। তাই আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি একাই আমার জীবন কাটাবো এবং আবার বিয়ে করব না। তখন থেকেই আমি সেই সব শুরু করেছিলাম এবং সেই সিনেমাগুলো আমার কাছে রেখে দিয়েছিলাম। যখনই ইচ্ছা হতো আমি সেগুলো দেখতাম এবং খুশি থাকতাম। কিন্তু এখন যখন আমার ভাইয়ের ওপর বিশ্বাস জন্মালো তখন ভাবলাম সে অন্য কারোর চেয়ে ভালো। যাই হোক, আমি একবার আমার ভাইকে পরীক্ষা করে দেখতে পারি। এই গল্প শুরু হয়েছিল যখন আমি বিধবা হলাম। আমার স্বামীর পরিবার আমার সাথে থাকত না, কারণ আমি লাভ ম্যারেজ করেছিলাম এবং তারা আমাদের ভালোবাসা মেনে নেয়নি। আমার মা আমার ভালোবাসার পক্ষে ছিলেন, তাই তার সম্মতিতে আমি বিয়ে করেছিলাম। আমার স্বামী আমাকে পুনে নিয়ে এলেন, যেখানে আমরা সুখে থাকতে শুরু করলাম। কিন্তু আমাদের সংসার মাত্র 4 বছর স্থায়ী ছিল। এক রাত পার্টি থেকে ফেরার পথে আমাদের অ্যাক্সিডেন্ট হয়েছিল। আমি বেঁচে গেলাম, কিন্তু আমার স্বামী আমাকে ছেড়ে চলে গেলেন। তখন থেকে আমি তার স্মৃতির সাথে এই 2 রুমের বাসায় একা থাকছিলাম। যখন আমার স্বামীর মৃত্যুর খবর পেলেন তখন তিনি আমাকে সান্ত্বনা দিতে লাগলেন এবং বারবার বলতে লাগলেন যে তিনি আমার ভাই অর্জুনকে আমার সাথে থাকতে পাঠাবেন। তিনি বলতেন, রাধিকা, তুমি কতদিন একা থাকবে? লোকজন নানা কথা বলে। আমি বলতাম, মা, আমাকে একা থাকতে দাও, আমি খুশি আছি। কিন্তু মা বলতেন, না, বিয়ে করে ফেল। আমি বলতাম, মা, একদম বিয়ে করব না। তখন মা বললেন, ঠিক আছে, তাহলে অর্জুন তোমার সাথে থাকবে। আমি বললাম, ঠিক আছে, ভাইকে পাঠিয়ে দাও, কিন্তু বিয়ের জন্য আবার চাপ দিও না। এরপর অর্জুন আমার সাথে থাকতে চলে এলো। আমি অর্জুনের জন্য আলাদা একটা রুম তৈরি করেছিলাম, যেখানে একটা কম্পিউটার রেখেছিলাম যাতে সে পড়াশোনা করতে পারে। আমি তাকে বললাম, অর্জুন, তুমি এখানে থাকো, কিন্তু তুমি যা কিছু দেখবে বা শুনবে তার কথা কখনো উল্লেখ করবে না। সে জিজ্ঞেস করল, দিদি, তোমার মানে কি? আমি বললাম, ঠিক যেটা বললাম, তুমি পড়াশোনা করো, বাকি বিষয়গুলো নিয়ে মাথা ঘামাবে না। সে আমার কথা বুঝতে পারেনি, কিন্তু আমি ভাবলাম এখন আমাকে সতর্ক থাকতে হবে। তবু কিছু জিনিস লুকানো যায়নি এবং ধীরে ধীরে সে আমার সম্পর্কে জানতে শুরু করল। আর এখন বর্তমান সময় ফিরে আসি। যখন আমি জুস আর মিষ্টি রেখে পেনড্রাইভে সিনেমা শুরু করলাম তখন অর্জুন বিস্পক হয়ে গেল। আমি ইচ্ছে করেই এমন করেছিলাম। আমি জিজ্ঞেস করলাম, কি হয়েছে ভাই? এত সে কিছু বলেনি দিদি। আমি জিজ্ঞেস করলাম, ফিল্মটা কেমন লাগছে? সে বলল, দিদি, এটা কি চলছে? এটা তো বিরক্তিকর ফিল্ম। আমি বললাম, লজ্জা পাচ্ছ? যাই হোক, আমি তোমাকে গতকাল দেখে ফেলেছি। সে চমকে গেল এবং বলল, দেখে ফেলেছ মানে? আমি বললাম, হ্যাঁ, আমি তোমাকে বাথরুমের দরজার ফাঁক থেকে উঁকি দিতে দেখেছি এবং কাঁচের দরজা দিয়ে তোমার ছায়াও দেখেছি। আমি তোমাকে আমার বেডরুমের সামনে দিয়ে যেতেও দেখেছি। সে বলল, হ্যাঁ, কিন্তু সেটা সংযোগে হয়েছিল দিদি। আমি বললাম, মিথ্যা বলো না, না হলে আমি রাগ করব। সত্য বলো, যদি সত্য বলো তাহলে আজকের রাত তোমার জীবনের সবচেয়ে স্মরণীয় রাত হবে। সে সাহস করে বলল, হ্যাঁ দিদি, আমি আপনাকে দেখেছি। আমি জিজ্ঞেস করলাম, তুমি এমন কেন করলে? সে বলল, দিদি, আমি গতরাতে আপনাকে দেখেছি এবং শুনেছি যখন আপনি আপনার রুমে ছিলেন। আপনার আওয়াজ অনিচ্ছাকৃতভাবে বের হলে আমি আপনার রুমের দিকে গেলাম, কিন্তু যা দেখলাম তা আমাকে অস্থির করে দিয়েছে। আমি জিজ্ঞেস করলাম, কি দেখলে? সে বলল, বস, এতটুকুই দিদি। আমি বললাম, ঠিক আছে, এখন বলো তুমি কি চাও? সে বলল, কি মানে দিদি? আমি বললাম, ফিল্মে যা হচ্ছে তা তো দেখছই না। সে বলল, হ্যাঁ, এটা তো পাগল করে দেবে। আমি বললাম, কেন পাগল করে দেবে? সে বলল, দিদি, আমি যুবক, এমন জিনিস দেখলে কি হবে? আমি বললাম, কিছুই না, এবং অনেক কিছু। আজ আমি তোমাকে সেই অনুভূতি দেব যা তুমি আগে কখনো পাইনি। বন্ধুরা, সত্যি বলতে না তার বিশ্বাস হচ্ছিল না আমার। আমি জানতাম না যে আমি এমন কিছু করতে পারি, কিন্তু সেই মুহূর্তটা খুব বিশেষ ছিল। আমার অনেক দিন হয়ে গিয়েছিল, তাই আমি সব ভুলে গিয়ে সেই মুহূর্তে হারিয়ে গেলাম। আমার ভাই অর্জুন এখন যুবক হয়ে গিয়েছিল। সে এমন ছিল যে কোনো নারী তাকে পছন্দ করতে পারত। সে সব জানত, কিন্তু আমাকে একটু ভয় পেত।
যখন আমি ফিল্মের হিরোইনের মতো তার সামনে এলাম তার সাহস বেড়ে গেল। তারপর আমরা সেই রাতে একে অপরের মধ্যে হারিয়ে গেলাম। আমি বারবার তার দিকে এগিয়ে গেলাম এবং সেও আমার মধ্যে ডুবে গেল। শেষে আমি বললাম, বস করো অর্জুন, আমি আমার হক নিয়ে নিয়েছি, এখন আর দরকার নেই। সে বলল, কিন্তু দিদি, আমার মন এখনো ভরেনি, আমি আরও চাই। আমি বললাম, আমি আছি না, যা চাও নিয়ে নাও। তারপর সে এমন কিছু করল যা আমি স্বপ্নেও ভাবিনি। সে আমার জন্য নতুন ছিল, যেমন প্রথমবার অনুভব করছি। আমি বিশ্বাস করতে পারছিলাম না আমার সাথে কী ঘটছে। সেই অভিজ্ঞতা আমার ধারণার বাইরে ছিল। আমি খুব খুশি ছিলাম, কারণ এই অনুভূতি অনন্য ছিল। সেই দিন থেকে আমাদের সম্পর্ক বদলে গেল। আমার ভাই আমাকে প্রতিদিন প্রচুর ভালোবাসা দিতে শুরু করল। আমরা এটি কয়েক মাস ধরে করলাম, কিন্তু তারপর একটি খবর আমাকে হতবাক করে দিল। আমি জানতে পারলাম যে আমি গুরুতরভাবে অসুস্থ এবং আমার ক্যান্সার হয়েছে। এখন আমি বুঝতে পারছি না কি করব। এটা কি আমার কর্মের শাস্তি? আমি আপনাদের সাথে আমার গল্প শেয়ার করছি যাতে আপনারা আমাকে পরামর্শ দেন। আমি জানি আপনারা বলবেন যে এটা আমার কর্মের ফল, কিন্তু আমি চাই আপনারা আমার অনুভূতি বুঝুন, আমার জায়গায় নিজেকে রেখে দেখুন এবং তারপরও পরামর্শ দিন। আমি আপনার পরামর্শের অপেক্ষায় থাকব এবং সেগুলো মনোযোগ দিয়ে পড়ব। তো বন্ধুরা, এটা ছিল আমার গল্প। আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি পছন্দ হয় তবে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। এমন গল্পের জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন টিপতে ভুলবেন না। ধন্যবাদ।